কাফ মাসল ক্রাম্প কথার অর্থ হলো পায়ের পেছনের দিকের যে মাংসপেশি সেই মাংসপেশির হঠাৎ খিঁচ ধরা ব্যথা। তো এই ধরনের খিঁচ ধরা ব্যথা হলে সেটা আমরা কিভাবে উপশম করব? অ্যাকচুয়ালি এটার উপশমের মূল যেটা উপায় সেটা হচ্ছে এর পেছনের কি কারণের জন্য হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করা। যে কারণের জন্য খিঁচ ধরা ব্যথা হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করলে তবেই খিঁচ ধরা ব্যথার সঠিক উপশম হয়। তো সেই জন্য কি কি কারণের জন্য খিঁচ ধরা ব্যথা হতে পারে সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। তার আগে আমাদের জানার প্রয়োজন রয়েছে যে কাফ মাসেলটাই কি, তাই না? তো কাফ মাসেল বলতে বোঝায় এই যে আমাদের পায়ের, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পা বা লেগ। এটা তো আমাদের উরু বা থাই, ঠিক আছে? আর এটা বলা ফুট। অ্যাকচুয়াল লেগ হচ্ছে নি টু অ্যাঙ্কেল, এই জায়গাটা আমরা বলি লেগ বা পা। সো এই পায়ের যে পেছনে যে মাংসপেশি আছে, পায়ের পেছনের দিকে তিনটে মাংসপেশি। এই দেখুন এটাকে বলা হয় সোলিয়াস, এই যে এখানে গ্রিনিশ কালার মাসল দেখানো হয়েছে না, এটাকে বলা হয় সোলিয়াস। আর এর এর ওপরে আরেকটা মাসল থাকে যেটাকে আমরা কেটে দিয়েছি। এই দেখুন এই যে মাংসপেশি দুটোর হেড এখান থেকে কেটে দেওয়া হয়েছে, আবার এই মাংসপেশিটা এখানে এসে শেষ হয়, এখান থেকে কেটে দেওয়া হয়। তার মানে এই জায়গাটায় মাংসপেশিটা ছিল কিন্তু আমরা কেটে তুলে দিয়েছি যাতে করে সোলিয়াসটাকে দেখা যায়। ওকে, তার মানে কি সোলিয়াস একটা ভেতরে মাসল আছে, আর এই যে ওপরে, তার উপরে আরেকটা বড় মাংসপেশি থাকবে, এবং এই যেখানে আমরা দেখছি না পার্পল কালারের একটা মাংসপেশি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্ল্যান্টারিস। তাহলে তিনটে মাংসপেশি, সোলিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস এবং প্ল্যান্টারিস, এই তিনটে মাংসপেশিকে একত্রে বলা হয় কাফ মাসল। ওকে, আমাদের দুটো পায়ে তিনটে তিনটে করে এরকম ছোট মাসল আছে, রাইট? সো এই 6টা মাসেলের অনেক সময় অনৈচ্ছিক এবং হঠাৎ সংকোচন ঘটে এবং সেটা বেদনাদায়ক হয়, এটাকেই বলা হয় কাফ মাসল ক্রাম্প। ওকে, এবারে আমরা মূল বিষয়বস্তুতে আসি। তাহলে কাফ মাসল ক্রাম্পস বলতে বোঝায় সাডেন মানে হঠাৎ, ইনভলান্টারি মানে অনৈচ্ছিক কন্ট্রাকশন, হঠাৎ এবং অনৈচ্ছিক কি সংকোচন অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, যেটা আমি আগে দেখালাম আগের স্লাইডে, তিনটে মাসল, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, সোলিয়াস মাসল এবং প্ল্যান্টারিসও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস এই দুটোরই হঠাৎ এবং ইনভলান্টারি কন্ট্রাকশন হয়। মানে কাফ মাসেল এর ক্রাম্পসের জন্য এই দুটো মাসেলই বেশি দায়ী হয়, কারণ প্ল্যান্টারিস মাসেলটা কিন্তু ছোট এবং সরু মাসেল, সেটা খুব বেশি রেসপন্সিবল এখানে হয় না। অফেন অকারিং ডিউরিং রেস্ট, বেশিরভাগ সময় বিশ্রাম নেওয়ার সময়ও হঠাৎ কন্ট্রাকশন হতে পারে, এক্সারসাইজ করবার সময় হতে পারে, স্লিপ ঘুমোচ্ছি তখনও হতে পারে। দে আর কমন ইন অ্যাথলিটস, যারা বেশি ক্রীড়াবিদ তাদের ক্ষেত্রে এটা বেশি কমন, হঠাৎ করে মাসল কন্ট্রাকশন হয়ে গিয়ে তীব্র ব্যথা সৃষ্টি হওয়া। এল্ডারলি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। আর পেশেন্টস উইথ মেটাবলিক অর ভাস্কুলার কন্ডিশনস, যাদের মেটাবলিক ডিজিজ রয়েছে, যেমন যাদের থাইরয়েড রয়েছে তাদের বেশি হতে পারে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের বেশি হতে পারে, যাদের কিডনি ডিজিজ রয়েছে তাদের বেশি হতে পারে। ওকে, প্রপার ইভ্যালুয়েশন হেল্প ইন আইডেন্টিফাইং আন্ডারলাইং কজ, কারণ আমরা একদম ক্লাসের শুরুতেই বলেছি যে কাফ মাসল ক্রাম্প নামক যে তীব্র একটা ব্যথা, এই ব্যথার কিন্তু চিকিৎসা নির্ভর করবে কোন কারণের জন্য ব্যথা হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করা। সেই জন্য আমাদেরকে কিন্তু এর গোড়ায় বিস্তারিত জানতে হবে যে কি কি কারণের জন্য কাফ মাসল ক্রাম্প হতে পারে এবং তার জন্য আলাদা আলাদা কিভাবে সিমটম হতে পারে। কাফ মাসল ক্রাম্প তো হবেই, সবটাতেই হবে। যদি আমার ডায়াবেটিস থাকে তখনও কাফ মাসল ক্রাম্প হবে, যদি আমার ম্যাগনেসিয়াম কমে যায় তখনও কাফ মাসল ক্রাম্প হবে। কিন্তু আমি যদি কাফ মাসল ক্রাম্পের ট্রিটমেন্ট করতে যাই তাহলে আমাকে সেটা বুঝতে হবে যে এটা ডিপ ভেইন থ্রম্বোসিসের জন্য হচ্ছে, নাকি কিডনি ডিজিজের জন্য হচ্ছে, নাকি ডিহাইড্রেশনের জন্য হচ্ছে, নাকি ম্যাগনেসিয়াম কমে যাওয়ার জন্য হচ্ছে। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কারণ এবং প্রত্যেকটা ট্রিটমেন্টও আলাদা। সেই জন্য আমাদেরকে বেসিক রুট কজে গিয়ে রোগটাকে ধরতে হবে এবং তার ট্রিটমেন্ট শিখতে হবে। ওকে, তো শুরু করি। কাফ মাসল ক্রাম্প সর্বপ্রথম কি কি কারণের জন্য হতে পারে এক পলকে দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ, যেগুলো মানে কোনো রোগ ব্যাধি নয়, কিন্তু এমন একটা পরিস্থিতি আমাদের শরীরে তৈরি হয়েছে যার জন্য কাফ মাসল ক্রাম্প হচ্ছে। এমন কি কারণ হতে পারে দেখুন। ওভার এক্সারশন, আমরা খুব বেশি কায়িক পরিশ্রম করলাম, দৌড়লাম বা হাঁটলাম খুব বেশি, তাহলে কি হবে? আমাদের হাঁটার সময় তো পায়ের মাংসপেশিগুলো তো কার্যকরী হয় না। তাহলে বেশি দৌড়ই বা হাঁটি বা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে? কাফ মাসেল মানে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল এবং সোলিয়াস মাসেলের ওভার এক্সারশন হবে। আর কি হবে? ডিহাইড্রেশন যদি হয়, ডিহাইড্রেশন কিন্তু কোনো রোগ নয়, ডিহাইড্রেশন মানে জলশূন্যতা। তাহলে আমাদের শরীরে সাময়িকভাবে জলশূন্যতা সৃষ্টি হলে সেটাকে আমরা ডিহাইড্রেশন বলি। তো ডিহাইড্রেশন হলেও কিন্তু কাফ মাসেল ক্রাম্প হবে। আর কখন হতে পারে?
ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন লো পটাশিয়াম লেভেল যদি কমে যায়, হাইপোক্যালিমিয়া যদি হয়, যদি ক্যালসিয়াম লেভেল কমে যায় বা ম্যাগনেসিয়াম লেভেল কমে যায়, এই সমস্ত আয়ন্স গুলো লেভেল যদি আমাদের শরীরে কমে যায়, এদের মাত্রা কমে যায়, তখন হঠাৎ ইনভলান্টারি গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস মাসেলের কন্ট্রাকশন দেখা যায়, মানে কাফ মাসেল কন্ট্রাকশন দেখা যায়, পায়ে খিচ ধরা ব্যথা হয়। প্রলংড স্ট্যান্ডিং, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা, বা পুয়ার পশ্চার যদি পুয়ার হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দাঁড়িয়ে থাকার ধরন আমাদের বা বসে থাকার ধরন, হাঁটার ধরন, এগুলো যদি পুয়ার হয় তাহলেও কাফ মাসেল ক্রাম্পস হতে পারে। এবার আমরা আসি প্যাথোলজিক্যাল কি কারণ হতে পারে, মানে একটা রোগ সম্বন্ধীয়, মানে একটা রোগের কারণে যদি আরেকটা রোগের সৃষ্টি হয়, এটা তো রোগ বলবো না, এটা তো একটা সিমটম মাত্র। ওকে, সো প্যাথোলজিক্যাল কারণগুলোর মধ্যে রয়েছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আমাদের একেবারে পেরিফেরিতে যে সমস্ত আর্টারি এবং ভেইনস আছে, সেই আর্টারি এবং ভেইনের ওয়ালে যদি কোনো প্যাথোলজি থাকে, তখন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কারণে ব্লাড সাপ্লাই কম হবে, মানে মাসেলের মধ্যে পারফিউশন কম হবে, সেই ক্ষেত্রে মাসেল ক্রাম্পস হতে পারে। নাম্বার 2, ডিপ ভেইন থ্রম্বোসিস। আমাদের পায়ের একেবারে লেগের মধ্যে যে সমস্ত ভেইনস গুলো আছে, যেগুলো ব্লাডকে ড্রেইন করছে পা থেকে আমাদের হার্টে আবার ফিরিয়ে নিয়ে আসছে রক্তগুলোকে, সেই ভেইনগুলো, সেই মোটা ভেইনগুলোর মধ্যে যদি রক্ত তঞ্চিত হয়ে জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যদি এক জায়গায় স্থির হয়ে যায়, তাহলে ব্লাড প্রবাহ বা রক্ত প্রবাহ বিঘ্ন হবে, আর রক্ত প্রবাহ বিঘ্ন হলে সেখানে মাসেল ক্রাম্পস হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি, পায়ের মধ্যে যে সমস্ত নার্ভস গুলো গেছে, টিবিয়াল নার্ভের বিভিন্ন ব্রাঞ্চেস, পেরোনিয়াল নার্ভের, কমন পেরিনিয়াল নার্ভের বিভিন্ন ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেস গুলোর মধ্যে যদি নিউরোপ্যাথি দেখা যায়, এইগুলো নিউরনগুলোর যদি ক্ষতি সাধন হয় কোনোভাবে, তখন কিন্তু ক্রাম্পস হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ, যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজে ভুগছে বা লিভার সিরোসিস জাতীয় লিভারের রোগে ভুগছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্রাম্পস হতে পারে। আর এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন ডায়াবেটিস ইজ এন্ডোক্রাইন ডিসঅর্ডার, মানে এন্ডোক্রাইন ডিসঅর্ডার মিনস আমাদের যে সমস্ত হরমোন গ্রন্থির গোলযোগ। কারণ ডায়াবেটিস কখন হয়, আমাদের অগ্নাশয়ের মধ্যে যে বিশেষ বিটা কোষ আছে, যেগুলো থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, সেগুলোর সমস্যা হলে আমাদের ডায়াবেটিস হয়। আর কি হাইপোথাইরয়েডিজম, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, সেখান থেকে থাইরয়েড হরমোন কম ক্ষরণ হলে সেটাকে আমরা কি বলি, হাইপোথাইরয়েডিজম। তো এই সমস্ত হরমোন জনিত সমস্যার জন্য মাসেল ক্রাম্পস হতে পারে। আর কি ড্রাগ ইনডিউসড, কিছু ঔষধ সেবন থেকেও মাসেল ক্রাম্পস হতে পারে। কোন ঔষধ, যেমন ডাইইউরেটিক্স জাতীয় ঔষধ। আমরা খুব পরিচিত আমাদের ঔষধ লেসিক্স, মানে ফিউরোসেমাইড জাতীয় ঔষধের সেবন করলে সেখান থেকে মাসেল ক্রাম্পস হতে পারে। ডাইটর আমরা চিনি না, সবাই চিনি, ডাইটর 5, ডাইটর 10, ডাইটর 5+। তো এই যে ঔষধগুলো, এগুলো কিন্তু ডায়াবেটিক্স, এই ধরনের ঔষধগুলো সেবন করলে মাসেল ক্রাম্পস হতে পারে। আর কি স্টেটিনস জাতীয় ঔষধ, আমরা কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক নিয়ে আসার জন্য যে সমস্ত ঔষধের ব্যবহার করি, মানে রোজুভাস্টাটিন, অ্যাটোভাস্টাটিন, এই ধরনের ওষুধ সেবন করলেও ক্রাম্পস হতে পারে। বিটা ব্লকার্স যেমন মেটোপ্রোলল, আমরা খুব দীর্ঘ একটা ক্লাসের মধ্যে মেটোপ্রোলল সম্বন্ধে পড়েছি। সো মেটোপ্রোলল এর একটা সাইড এফেক্ট হলো মাসেল ক্রাম্পস সৃষ্টি করতে পারে। এবং স্টিরয়েডস অলসো, যে সমস্ত স্টিরয়েড আমরা বিভিন্ন রোগ ব্যাধি উপশমে দিয়ে থাকি, যেমন ডেফ্লাজাকর্ড বা প্রেডনিসোলন, এই সমস্ত স্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলেও মাসেল ক্রাম্পস হতে পারে। এবার আমরা আসি প্রপার প্যাথোফিজিওলজিতে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একেবারে দরগড়ায় গিয়ে বুঝতে হবে যে কোথায় রোগের সূত্রপাত হচ্ছে, কিভাবে হচ্ছে। ওকে, সো আমরা শুরু করব একেবারে আমাদের ব্রেইন থেকে। ঘটনা আমাদের ব্রেইনের সাথে সংযুক্ত। দেখুন, ব্রেইনের সাথে পায়ের কানেকশন, এই ধরে নিন রাফলি এটাই আমাদের ব্রেইন। ওকে, ব্রেইন স্টেম, এবং এটা হলো আমাদের স্পাইনাল কর্ড। ওকে, এবার দেখো আমাদের ব্রেইনের সাথে কিভাবে কানেকশন রয়েছে। আমরা কি দেখলাম, আমাদের এখানে কাকে নিয়ে আমরা আলোচনা করছি, গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস নামক দুটো মাসেলের, তাই তো। তো আমাদের একেবারে লোয়ার লিম্বে খুব রাফলি এটা আমাদের লোয়ার লিম্ব। ওকে, সো লোয়ার লিম্বে একটা বিশেষ মাসেল আছে,
একে আমরা কি বলছি? গ্যাস্ট্রোকনেমিয়াস। এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, এটা এখানে এসে অ্যাকিলিস টেন্ডন নামে টেন্ডন তৈরির মাধ্যমে এটা শেষ হয়ে যায়। তো এইটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। আমাদের বুঝতে হবে যে মাসেলের সাথে কি সম্পর্ক, কোথা থেকে সম্পর্ক আসছে। দেখুন, আমরা এই কালারটা দিয়ে, আচ্ছা ব্রেইনের এদিকে যদি ফ্রন্টাল সাইড হয় তাহলে প্রাইমারি ফ্রন্টাল কর্টেক্স নামক একটা স্থান থেকে, এটা আমাদের প্রাইমারি ফ্রন্টাল কর্টেক্স, ওকে, এই স্থান থেকে প্রথমে নিউরনস আসে, একদম ব্রেইন স্টেম হয়ে আপ টু, এখান থেকে নিউরনস গুলো স্পাইনাল কর্ডে নেমে আপ টু L4 L3 L3 L4 সরি L4 থেকে শুরু হবে। সো L4 L5 S1 S2 S3, মানে এখানে আমি S3 অব্দি লিখলাম, ওকে। সো এই যে লেভেলগুলো আমরা এগুলো জানি কি, যেটা লাম্বার 4, লাম্বার 5 এবং সেক্রাল 3 এই পর্যন্ত এই নিউরনস গুলো এই পর্যন্ত আসে। তারপরে এই নিউরন গুলো আবার অন্য আরেক সেট নিউরনের সাথে এখানে কি করে, সাইন্যাপস করে। একটা নিউরন যখন আরেকটা নিউরনের সাথে যুক্ত হয় সেটা আমরা কি বলি, সাইন্যাপস, তাই না, সংযোগস্থল। তাহলে এখানে কি হয়, L4 লেভেলে এসে আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়, এই নিউরন গুলো আবার এখান থেকে এক্সিট করে এবং বাইরে বেরিয়ে আসে। তো এখান থেকে যে নিউরনটা আসলো এটা হচ্ছে আপার মোটর নিউরন বলা হয়। এখানে এই জায়গাটার নাম কি বলেছি আমি, প্রাইমারি ফ্রন্টাল কর্টেক্স, ওকে, প্রাইমারি ফ্রন্টাল মোটর কর্টেক্স। সো এটা মোটর কর্টেক্স থেকে একটা মোটর নিউরন একদম নিচের দিকে নেমে L4 থেকে S3 লেভেলের মধ্যে আসবে। এটা কি নিউরন, মোটর নিউরন। নিউরন দুই ধরনের হয়, সেন্সরি নিউরন এবং মোটর নিউরন। মোটর নিউরন কাদের বলে, যারা ব্রেইন থেকে সিগন্যাল আমাদের শরীরের বাইরের দিকে নিয়ে আসে, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বাইরের দিকে তারা সিগন্যাল নিয়ে আসে। আমাদের, আমি যে হাত নড়াচ্ছি বা আমি যে পা নড়াবো, আমাদের এই নরম চরণ গুলো আমরা ভাবছি কোথায়, ব্রেইনে। আমি এই আঙুলটাকে নাড়াবো, আমি ভাবছি ব্রেইনে, তাহলে কি ব্রেইন থেকে একটা সিগন্যাল কেউ আমাদের হাত পর্যন্ত নিয়ে আসছে। এটা কে নিয়ে আসছে, এগুলোকে বলা হয় মোটর নিউরন। আবার আমরা কথা হচ্ছে যদি টাচ করি, এই টাচ সেন্সেশনটা আবার বাইরে ব্রেইনে যাচ্ছে। তার মানে কি, নিউরন দুই দিকেই যায়, ব্রেইন থেকে আমাদের হাতে পায়ে আসে, আবার হাত পা থেকে ব্রেইনে পৌঁছায়। তো যে সমস্ত নিউরন ব্রেইন থেকে সিগন্যাল আমাদের হাতে পায়ে নিয়ে আসে সেগুলো হচ্ছে মোটর নিউরন। কি নিউরন, মোটর নিউরন। আর যে সমস্ত নিউরন আবার আমাদের হাত পা থেকে সিগন্যালকে ব্রেইনে নিয়ে যায় সেগুলো হচ্ছে কি নিউরন, সেন্সরি নিউরন। তো এখানে আমরা কোন নিউরনের কথা বলছি, মোটর নিউরনের কথা বলছি, কারণ এখানে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলে সাপ্লাই দিবে। তো মাসেলে সাপ্লাই তো মানে কি, মাসেলে ইচ্ছাটা আসছে ব্রেইন থেকে, ব্রেইনের মোটর কর্টেক্স থেকে সিগন্যালটা স্টার্ট হয়। তো এই যে নিউরনটা আসলো এটা হচ্ছে কি নিউরন, মোটর নিউরন, ওকে। আচ্ছা, এই মোটর নিউরনটা এখানে এসে স্পাইনাল কর্ডে এসে একটা সাইন্যাপস তৈরি করবে এবং সেই সাইন্যাপস থেকে আবার অনেকগুলো নিউরন এভাবে বের হবে, অনেকগুলো নিউরন এভাবে বের হবে, নিউরনের গুচ্ছ বের হবে L4 থেকে S3 লেভেলের মধ্যে থেকে, ওকে। এই যে নিউরনের নার্ভের গুচ্ছ, সরি এগুলো হচ্ছে নিউরনের গুচ্ছ অ্যাকচুয়ালি। এই নিউরনের গুচ্ছ কি বলা হয়, যখন নিউরন একসাথে অনেকগুলো নিউরনের গুচ্ছ একসাথে থাকে তখন সেটা কি বলা হয়, এটাকে বলা হয় নার্ভ। নার্ভ মানে আসলে কি, নার্ভ মানে হচ্ছে অনেকগুলো নিউরনের গুচ্ছ একসাথে। একটা নিউরন কি দিয়ে তৈরি, সেল বডি আর অ্যাকশন, এই তো। একটা নিউরন এর মধ্যে থাকে একটা সেল বডি, এরকম ভাবে সেল বডি থাকে, কোষ দেহ বলে আমরা, আর একটা কি থাকে, এরকম ভাবে অ্যাকশন থাকে। এই তো এটাই তো নিউরন। তো এই যে নিউরনটার, এই নিউরনটার সেল বডিটা থাকবে স্পাইনাল কর্ডে, আর শুধু অ্যাকশন গুলো এভাবে বের হবে লম্বা হয়। তার মানে এখানে কি আছে, অ্যাকশনের বান্ডেল আছে একটা, এই অ্যাকশনের বান্ডেলটাকে বলা হয় কি, নার্ভ, রাইট। সো এই নার্ভটাকে, যেটা L4 এবং S3 লেভেলের মধ্যে বেরোচ্ছে, এই নার্ভটাকে স্পেশাল নাম দেওয়া হয়, সেটা নাম হচ্ছে কি, সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ, ওকে, SCIATIC, সায়াটিক, সায়াটিক নার্ভ, রাইট। এই নার্ভটা আবার দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। এর একটা ব্রাঞ্চ গিয়ে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলে সাপ্লাই দেয়, আর একটা ব্রাঞ্চ অন্য দিকের মাসেলে সাপ্লাই দেয়, সেটা আমরা আলোচ্য বিষয় নয়।
যে ব্রাঞ্চটা গিয়ে গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস এই ধরনের মাসলগুলো সাপ্লাই দেয়, এইটার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। ওকে, আর এদিকেরটা কমন পেরোনিয়াল নার্ভ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। সো অ্যাকচুয়ালি L4 থেকে S3 পর্যন্ত কিছু নিউরন উৎপত্তি হয়, সেই নিউরনগুলো বেয়ে আসে কি অব্দি? গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল অব্দি, রাইট? এই যে নিচের দিকে পিঙ্ক কালারের নিউরন নার্ভটাকে দেখানো হয়েছে, এগুলো কিন্তু মোটর নার্ভ। ওপর থেকে ইয়েলো কালার নার্ভটা আছে, এটাও কিন্তু মোটর নার্ভ, দেখি না? দুটোই মোটর নার্ভ। উপরের এই নার্ভটাকে বলা হয় আপার মোটর নিউরন, উপরের নিউরনগুলোকে, আর নিচের নিউরনগুলো কি বলা হয়? লোয়ার মোটর নিউরন। ক্লিয়ার? আমরা অনেক রিপোর্টে দেখব UMN লেখা থাকে। আমরা অনেক সময় সিটি স্ক্যান রিপোর্ট বা MRI রিপোর্টে দেখতে পাবো UMN লেখা থাকে, তার মানে কি আপার মোটর নিউরনের কথা বলছে। বা আমরা অনেক সময় দেখতে পাবো LMN, মানে লোয়ার মোটর নিউরনের কথা বলছে, রাইট? সো এই যে সায়াটিক নার্ভ কোথা থেকে বের হয়? L4 থেকে S3 পর্যন্ত লেভেলে। এগুলো প্রত্যেকটা হচ্ছে স্পাইনাল নার্ভের ব্রাঞ্চ। স্পাইনাল নার্ভগুলো একত্রিত হয়ে একটা বড় নার্ভ গঠন করে, সেটা হচ্ছে সায়াটিক। এছাড়া এখানে আরো অনেকগুলো নার্ভ বেরোয়, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে এখানে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসলের সাথে ব্রেইনের কানেকশন কোথায়। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার দেখো কি বলছে। মাসল ক্রাম্পস অকার ডিউ টু অ্যাবনর্মাল হাইপার এক্সাইটেবিলিটি অফ মোটর নিউরন। কোন মোটর নিউরন? এই যে মোটর নিউরন, পিঙ্ক কালার যে মোটর নিউরনটার নাম কি? এই মোটর নিউরনটার নাম সায়াটিক নার্ভ, তাই না? সায়াটিক নার্ভের নিউরন এগুলো। আর তারপরে কোন ব্রাঞ্চটা যাচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসলে? টিবিয়াল ব্রাঞ্চ, তাই না? এটা হচ্ছে টিবিয়াল নার্ভ। তাহলে এই যে মোটর নিউরনস গুলো, এই যে মোটর নার্ভটা, এই মোটর নার্ভটা কি হয়? হাইপার এক্সাইটেশন হয়। হাইপার এক্সাইটেবিলিটির জন্য এই মাসলটা অতিরিক্ত হঠাৎ করে কন্ট্রাকশন হয়, ফোর্সফুল কন্ট্রাকশন, হঠাৎ এবং ফোর্সফুল। আমরা কিন্তু হাঁটাচলা করি, তখনও কিন্তু আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, সোলিয়াস মাসলে কন্ট্রাকশন হয়, তখনও হয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে হয় এবং সেটা আমরা জেনে করি, সেই জন্য সেগুলো আমাদের বেদনাদায়ক হয় না। কিন্তু আমরা হঠাৎ করে শুয়ে আছি বা রেস্টে আসি, হঠাৎ করে আমার মাসলটা কন্ট্রাকশন হয়ে গেল। রেস্ট অবস্থাতে যখন হঠাৎ করে অন্যান্য মাসলগুলো সব রেস্টে আছে, কিন্তু ওই মাসলটা হঠাৎ করে যদি কন্ট্রাকশন হয়, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, তাহলে কি হবে? সেটা বেদনাদায়ক হবে, তীব্র ব্যথা করবে। কারণ মাসলগুলো সফট টিস্যু, সেই টিস্যুটাকে যদি খুব জোরে টানা হয়, তখন কিন্তু সেটা বেদনাদায়ক হয়। ওকে, সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকে। আর কি? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অল্টারস রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল লিডিং টু স্পন্টেনিয়াস ডিপোরেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে? দেখো, আমরা এবার আসবো এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, ভালো করে দেখো। এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, একটা মাসলের মধ্যে, একটা মাসল কিন্তু অনেকগুলো মাসল সেলের বান্ডেল। যেমন একটা নার্ভ অনেকগুলো নিউরনের বান্ডেল, নার্ভের মধ্যে কি থাকছে? অনেকগুলো নিউরন, কয়েক লক্ষ একসাথে। তেমনি করে একটা মাসেলের মধ্যে কিন্তু অসংখ্য মাসল সেল থাকে। মাসল সেল কিন্তু কি হলো, কি করলাম আমরা? হ্যাঁ, একটা মাসল সেলের মধ্যে অসংখ্য কি থাকে? মাসল সেল থাকে। এই মাসল সেলগুলো দেখতে কিন্তু লম্বাকার হয়। একটা মাসল সেল যদি আমি দেখি, তাহলে এইরকম লম্বা হয়, লম্বার দিকে মাসল সেল বেশি হয়, আর প্রশস্ত দিকে কিন্তু কম। মাসল সেল দেখতে এরকম, মাসলের কোষ এরকম থিন লম্বা, মাসলের কোষ কিন্তু এরকম গোল মতো নিউক্লিয়াস থাকবে, তার আশপাশে অনেকগুলো এটা সেটা থাকবে, এরকম হয় না, মাসল এরকম লম্বা হয়। তো একটা মাসল সেল, ভালো করে লক্ষ্য করো, একটা মাসল সেলের ভেতরের দিকে -90, যদি আমরা বাইরের দিকটা জিরো ধরি, তাহলে একটা সেলের ভেতরের দিকে -90 থাকে কি? ভোল্টেজ, ইলেকট্রিক ভোল্টেজের কথা বলা হচ্ছে। তো এখানে ভোল্টেজ থাকে -90 মিলিভোল্ট এজ কম্পেয়ার টু আউটসাইড। সেলের ভেতর, বাইরেটাকে যদি আমরা জিরো ধরি, তাহলে সেলের ভেতর দিকটা নেগেটিভ হয়, মাইনাস থাকে, -90 মিলিভোল্ট। এই পরিস্থিতিটা, এটা কখন থাকে? যদি রেস্টে থাকে। আমি দাঁড়িয়ে আছি, আমার এই মাসলগুলো সব রেস্টে আছে, কোনো কাজ করছি না, হাতে রেস্টে আছে। এই অবস্থায় আমাদের প্রত্যেকটা মাসেলের ভেতরের কোষগুলোতে -90 মিলিভোল্ট ভোল্টেজ থাকে। এটা রেস্ট অবস্থায়। যখন এই মাসেলটাই কন্ট্রাকশন হবে, তখন কেমন হবে দেখতে? এই মাসেলটা যখন কন্ট্রাকশন হবে, তখন এটা দেখতে হবে এরকম, মানে ছোট হয়ে যাবে, দৈর্ঘ্যে ছোট হয়ে যাবে, আর মাঝখানটা একটু তুলনামূলক প্রশস্ত হবে। এটা হচ্ছে মাসেল, এটা মাসেলের কন্ট্রাকশন অবস্থা, এটা কি রিল্যাক্সেশন অবস্থা। রিল্যাক্সেশন অবস্থা মানে রেস্টে এখন রিল্যাক্সেশন আছে। আর এটা কি?
কন্ট্রাকশন মানে সংকুচিত হয়েছে। এই অবস্থায় যখন এই অবস্থায় আসে তখন সেলের ভেতরটা, ভালো করে লক্ষ্য করো, তখন সেলের ভেতরটা কি হয়? পজিটিভ হয়। ক্লিয়ার? তখন সেলেরটা ভেতরটা অনেকটা পজিটিভ হয়। সেলের ভেতরটা অনেকটা পজিটিভ প্রয়োজন আছে, তবে এই কন্ট্রাকশন সম্ভব। সেলের ভেতর যদি নেগেটিভ থাকে মাসেল কন্ট্রাকশন হবে না, মাসেল রেস্টে থাকবে। তখন এই সেল যদি মাইনাস থেকে যদি প্লাসের দিকে যায় তবেই মাসেল ভেতরে যে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট থাকে তখন এই দুটো একে অপরকে কাছাকাছি টেনে নিয়ে আসে এবং পেশিগুলোর সংকোচন হয়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এইবার এখানে দেখুন কি বলছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অল্টার্স রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখানে যে -90 আছে মানে কোষের ভেতরটা যখন রেস্টে আছে তখন কত কত কারেন্টের মধ্যে কত ভোল্টেজ? -90। এটাকেই বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটাকে বলা হয় আরএমপি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। মানে রেস্ট অবস্থায় কোষের পর্দায় যেটা ভোল্টেজ সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। যদি এটা কোনো কারণের জন্য, যদি এটা দেখো এখানে আমি কটা নেগেটিভ দেখেছি, একটা নেগেটিভ, তো যদি এটা কোনো কারণের জন্য একটা পজিটিভ হয়ে যায়, আচ্ছা এটা দেওয়ার আগে বলবো, এই অবস্থায় এখন এই কোষটা পজিটিভ না নেগেটিভ? একটা মাইনাস আছে একটা প্লাস আছে, পজিটিভ না নেগেটিভ? নিউট্রাল। একটা নেগেটিভ একটা পজিটিভ আছে এখানে, কারণ এই অবস্থায় কোষটা কিসে আছে? নিউট্রালে আছে। এখন যদি আমি এখানে আরেকটা পজিটিভ ঢুকিয়ে দিই তাহলে কি হবে? কোষের ভেতরটা তাহলে কি হবে? পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে একটা নেগেটিভ দুটো পজিটিভ হয়ে গেল। তার মানে নেট কি হচ্ছে, মানে মোট দখল কি? আমার 1 টাকা ধার ছিল আগে, আমি এখন 2 টাকা ইনকাম করেছি, তাহলে আমার কাছে কি থাকবে? 1 টাকা পজিটিভ থাকবে কি না? খুব সহজ ছোটবেলার অঙ্ক। তার মানে এখানে দুটো পজিটিভ থাকলে একটা নেগেটিভ থাকলে, তার মানে বোঝা যাচ্ছে কি যে এই কোষটা এই অবস্থায় কি আছে? পজিটিভ অবস্থায় আছে। আগে কি ছিল? এটা নেগেটিভ ছিল, এখন কি হলো? পজিটিভ হলো। এই কন্ডিশনটা, এটাকেই বলা হয় ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে কি? আরেকটু আরেকটু রাফলি এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই দিকটা পজিটিভ আছে, এই দিকটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ এবং পজিটিভ এই দুটো কি একে অপরের বিপরীত? হ্যাঁ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কি? পৃথিবীর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো কি একে অপরের বিপরীত? আমরা চুম্বকের যে উত্তর মেরু দক্ষিণ মেরু এই দুটোকে কি মনে করি? একে অপরের বিপরীত মনে করি। তেমনি করে পজিটিভ এবং নেগেটিভকে আমরা একে অপরের বিপরীত মনে করি। তাহলে এই দিকটা একটা প্রান্ত, এই দিকটা একটা প্রান্ত বা মেরু। হ্যাঁ, তাহলে এটা একটা আলাদা পোল, এটা একটা আলাদা পোল। মেরুকে পোল বলা হয়। মেরুকে কি বলা হয়? পোল। তার মানে আমরা বলতে পারি যে এই যে এখানে এই যেখানে আমি যদি পজিটিভ এবং নেগেটিভ অঙ্কন করেছি, এই দিকটা পজিটিভ পোল, এই দিকটা নেগেটিভ পোল। ক্লিয়ার? এখন যদি আমি এটা উল্টে দিই, এটা যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি চেঞ্জ করলাম? পোলটা চেঞ্জ করলাম। হ্যাঁ, এই পোল চেঞ্জ করার প্রসেসটাকে বলা হয়, পোলটাকে উল্টে দেওয়ার প্রসেসটাকে বলা হয় ডিপোলারাইজেশন। কি বলা হয়? ডিপোলারাইজেশন। এবার দেখো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি হচ্ছে বলছে? ডিপোলারাইজেশন হচ্ছে। ডিপোলারাইজেশন মানে কি? ডিপোলারাইজেশন মানে হচ্ছে কোষের ভেতরটা আগে নেগেটিভ ছিল, -90 মিলিভোল্ট, আমি একটু পজিটিভ চার্জ ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি হয়ে যাবে? কোষের ভেতরটা এখন কি হয়ে যাবে? কোষের ভেতরটা হচ্ছে পজিটিভ হবে কি না? কোষের ভেতরটা আগে নেগেটিভ ছিল, কোষের ভেতরটা আগে নেগেটিভ ছিল, এখন নেগেটিভ চার্জটাকে উল্টে দিয়ে আমি কি করেছিলাম? পজিটিভ করে দিয়েছি। এই পোলটাকে আমি উল্টে দিয়েছি, নেগেটিভ পোলকে পজিটিভ করেছি, পজিটিভকে নেগেটিভ করেছি। এই পোল উল্টে দেওয়ার প্রসেসটাকে বলা হয় ডিপোলারাইজেশন। তো এই মাসেল সেলের ভেতর এই জিনিসটা হয়। প্রথমে মাসেল সেলের ভেতর দিকটা নেগেটিভ থাকে, পরে কি হয়? ভেতর দিকটা পজিটিভ হয়ে যায়, নেগেটিভ বাইরের তুলনায়, কোষটার বাইরের তুলনায় ভেতর দিকটা হয়ে যায় পজিটিভ। এটা বলা হয় কোষের ডিপোলারাইজেশন। ওকে, কোষের যখন ডিপোলারাইজেশন হবে, ভালো করে বোঝো, কোষের যখন ডিপোলারাইজেশন হবে তখন এই কোষটার ভেতরে মানে পজিটিভ আয়ন, ধর একটা নেগেটিভ আয়ন ছিল তো আগে, একটাকে নিউট্রালাইজ করে দুটো এসছে, দুটো আসলো তো, তাহলে কি হলো? একটু পজিটিভ হলো। যখন একবার ডিপোলারাইজ হয়ে যায় কোষ না, তখন ডিপোলারাইজেশনটা সেখানে থেমে থাকে না। বিষয়টা হলো এরকম, ডিপোলারাইজেশন সেখানে থেমে থাকে না, তখন এর ভিতরে হু হু করে অনেকগুলো পজিটিভ চার্জ ঢুকে যায়। কারণ ভিতর দিয়ে কি হয়? অতিরিক্ত পজিটিভ হয়ে যায়, তখনই মাসেলটা কন্ট্রাকশন হয়। আরেকবার পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। রেস্টিং অবস্থায় একটা মাসেল সেল ভেতরটা নেগেটিভ থাকে, বাইরেরটা পজিটিভ থাকে। প্রথমে কি হবে? অল্প একটু পজিটিভ চার্জ কোষের ভিতরে ঢুকে যাবে, কোষের ভিতরে ঢুকে ভেতরে যে নেগেটিভটা ছিল ওটাকে নিউট্রালাইজ করবে প্রথমে, দিয়ে ভিতরটা অল্প একটু পজিটিভ হয়ে যাবে।
এবার যখনই কোষের ভেতরটা অল্প পজিটিভ হয়ে যাবে, তখন সেখানে পজিটিভিটিটা মানে কোষের ভেতরে যে পজিটিভ চার্জ সেটা থেমে থাকে না সেখানে, তখন আশপাশ থেকে আরো বেশি করে পজিটিভ চার্জ কোষের ভেতরে ঢুকে যায়, তখন কোষের ভেতরটা অতিরিক্ত পজিটিভ হয়ে যায়, তখন কোষটা সংকুচিত হয়। এইভাবে করেই মাসল সেলের কন্ট্রাকশন ঘটে, ইলেকট্রিক্যাল চেঞ্জেস ঘটে। তার মানে ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয়, ইলেকট্রোলাইট বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রোলাইট বলতে বোঝাচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন Ca++, আর কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আয়ন। এই যে আয়নগুলো, এগুলো যদি ইমব্যালেন্স হয়, এগুলো যদি মাত্রা যদি কমে যায়, হ্যাঁ, এই আয়নগুলি, এই যে পজিটিভ নেগেটিভ যে ঘটনা ঘটছে, এরা কারা ঘটাচ্ছে? এগুলো এইগুলোই তো, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরাই পজিটিভ, এরাই নেগেটিভ ঘটায় কোষের ভেতরে। তাহলে এগুলো যদি ইমব্যালেন্স হয়, এগুলো মাত্রা যদি কমে যায়, তখন কি হবে? কোষের সংকোচনের জন্য যেমন পজিটিভ আয়নের দরকার, ক্যালসিয়ামের দরকার, তেমনি করে কোষের আবার রিল্যাক্সেশনের জন্য, মানে মাসেল সেলগুলোর আবার রিল্যাক্স হতে গেলেও এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রয়োজন। তার মানে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এগুলো যদি কমে যায়, তাহলে মাসেলটা কি হতে পারবে না? সংকুচিত হবে, কিন্তু প্রসারিত হতে পারবে না। আমাদের সমস্যাটা কি? পায়ের মাসেলগুলো কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, এই তো, এটাই সমস্যা। তাহলে যদি পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কমে যায়, তাহলে কি হবে? তাহলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম কমে গেলে পাগুলো, মাসেলটা একবার সংকুচিত যদি হয়ে যায়, সেটা রিল্যাক্স হবে না। আমার আঙুলটা এভাবে সোজা আছে, আমি রিল্যাক্সেশন অবস্থা আছে, আমার কোনো বেদনা হচ্ছে না, কিন্তু এই আঙুলটা যদি হঠাৎ করে এইভাবে সংকুচিত হয়ে যায় খুব বেশি জোরে, তাহলে কি হবে? খুব ব্যথা হবে না আমার? আমি আঙুলটা সোজা করতে পারছি না, তাহলে আমার কষ্ট হবে কিনা? এক্স্যাক্টলি ওই জিনিসটাই হয় পায়ের মাসেলে। পায়ের মাসেলগুলো হঠাৎ করে সংকোচন হয়ে যাচ্ছে, সংকোচন হয়ে গিয়ে আর যে রিল্যাক্স হবে, নরম হবে, শিথিল হবে, তার হচ্ছে না, শক্ত হয়ে ধরেই আছে। ওইটাই তো ব্যথার কারণ। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আমরা আসি, ডিহাইড্রেশন অ্যান্ড মেটাবলিক ডিস্টারবেন্স হলে রিডিউস মাসেল পারফিউশন। যদি ডিহাইড্রেশন হয়, মানে কি, রক্তের ভেতরে তো আমাদের জল থাকে, ডিহাইড্রেশন মানে জলশূন্যতার যদি সৃষ্টি হয়, তাহলে আমাদের শরীরে জলশূন্যতা যদি সৃষ্টি হয়, আমাদের শরীরে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার। এবার জল যদি আমার শরীরে কমে যায়, তাহলে অ্যাকচুয়ালি রক্তটাই কমবে মোট, কারণ রক্তের মধ্যে তো জলটা আছে। তার শরীরের মধ্যে জল কমে গেলে কিন্তু রক্তের পরিমাণও কমে যাবে। হ্যাঁ, আরবিসির পরিমাণ কমবে না, এখানে ডব্লিউসির পরিমাণ কমবে না, কিন্তু রক্তের যেটা আয়তন, ভলিউম, সেটা কিন্তু কমবে। তার মানে আমার শরীরে রক্ত ছিল আগে 5 লিটার, প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে গেল, আমার রক্ত হয়ে গেল 4 লিটার। তাহলে 4 লিটার রক্তটাই তখন আমাদের সারা শরীরে ঘুরে বেড়াবে, সেটাই অক্সিজেন দিবে, সেটাই আমার শরীরকে নিউট্রিশন দিবে, তাই কি না? তাহলে যদি ডিহাইড্রেশন হয়, তাহলে সমস্ত অঙ্গে আগে 5 লিটার রক্ত ঘুরে বেড়াতো, এখন সমস্ত অঙ্গে 4 লিটার রক্ত ঘুরে বেড়াচ্ছে, তবে কথা কথা ঘাটতি হচ্ছে। তাহলে ঘাটতি যদি হয়, সেই ঘাটতি তো শুধু আমার হাতে হবে না, আমার পাও হবে। আমাদের পায়ের মাসেলগুলো তো রক্ত কম যাবে সেই সময় ডিহাইড্রেশন হলে। রক্ত যদি কম যায়, তাহলে কি হবে? রক্ত কম গেলে নিউট্রিশন কম পাবে, এটিপি কম হবে। এটিপি এর প্রয়োজন আমাদের মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন দুই প্রক্রিয়াতেই এটিপি এর প্রয়োজন। তাহলে যে আমাদের ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে রক্ত প্রবাহ কমে যাচ্ছে, অক্সিজেন যদি কম যায়, নিউট্রিয়েন্ট যদি কম যায়, তাহলে এটিপি এর ঘাটতি ঘটবে। সোডিয়াম পটাশিয়াম আয়নের সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়নগুলোর ইমব্যালেন্স হবে, এবং হঠাৎ করে পেশি সংকোচন হবে, আর রিল্যাক্সেশন হতে চাইবে না, তখন ব্যথা হবে। এই জন্য ডিহাইড্রেশন হলে সমস্যা। মেটাবলিক ডিস্টারবেন্স যদি হয়, যদি আমাদের থাইরয়েড থাকে, যদি আমাদের ডায়াবেটিস থাকে, তাহলেও একই কারণের জন্য আমাদের পায়ের মাসেলে পেইন হতে পারে। ইন ভাস্কুলার অর নিউরোপ্যাথিক ডিসঅর্ডার, যদি ভাস্কুলার ডিসঅর্ডার থাকে, যেমন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কথা বলা হলো, পিভিডি। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কি হয়? আমাদের যেগুলো, যে সমস্ত ধমনীগুলো একেবারে নিচের দিকে রক্ত নিয়ে যাচ্ছে পায়ের দিকে, সেই ধমনীর ওয়ালের মধ্যে, ধমনীর দেওয়ালের মধ্যে যদি কোথাও অক্লুশন থাকে, কোথাও যদি বন্ধ হয়ে আসছে, কোথাও লিপিড জমা হয়ে গেছে, এরকম যদি হয়, তাহলে কি হবে? সেগুলোতে রক্ত প্রবাহ কম হবে, হবে কিনা? সেগুলো যদি রক্ত প্রবাহ যদি কম হয়, তাহলে আবার একই ঘটনা ঘটছে, এটা ডিহাইড্রেশন হলে হয়। ডিহাইড্রেশন হলে রক্তের পরিমাণটাই কমে যাচ্ছে এখানে, কিন্তু আমার ধরো যে আটারিটা, যে ধমনীটা রক্ত নিয়ে যাচ্ছে পায়ে, সেই আটারিটাই হচ্ছে খারাপ, বাকি আটারি সব জায়গায় ঠিক আছে, কিন্তু ওই একটা পার্টিকুলার পায়ে আমার আটারি খারাপ আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে। তাহলে সেই আটারিটা রক্তটা সঠিকভাবে নিয়ে যেতে পারবে না, আর রক্ত সঠিকভাবে না নিয়ে গেলে সেখানে আবারও এটিপির ঘাটতি ঘটবে, আবারও আয়নিক ইমব্যালেন্স হবে, আবারও মাসেল কন্ট্রাকশন হবে। আর কি বলা হচ্ছিল? নিউরোপ্যাথিক ডিসঅর্ডার যদি থাকে, এখানে কোন একটা নিউরনই তো নিয়ে যাচ্ছে না সিগন্যালটা,
ভালো করে দেখ, এই যে গ্রিন কালারের যে নার্ভ গুলো যাচ্ছে এগুলো কি নার্ভ? সায়াটিক নার্ভ, তারপরে টিবিয়াল নার্ভ। এই নার্ভ গুলো হচ্ছে গ্যাস্ট্রোনিমাস মাসেলে সিগন্যাল দেয় আর গ্যাস্ট্রোনিমাস মাসেলটা লাফিয়ে ওঠে, সংকোচন হয়। এইবার যদি এই নার্ভগুলোর রাস্তায় যদি গন্ডগোল হয়, নিউরোপ্যাথি যদি হয়, নার্ভগুলোর মাঝ পথে যদি নার্ভগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এখান থেকে কি হবে? মিস সিগন্যাল ভেতরে ঢুকবে। এখান থেকে ব্রেন থেকে কিন্তু কোঅর্ডিনেটেড সিগন্যাল আসে। ব্রেন থেকে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের গ্যাস্ট্রোনিমাস মাসেলকে, সোলিয়াস মাসেলকে আমরা কন্ট্রাকশন করাই, সেটা একটা ছন্দবদ্ধভাবে হয়। কিন্তু যদি একটা মিস সিগন্যাল, একটা ভুল সিগন্যাল যদি আমাদের নিউরনের ভেতরে প্রবেশ করে, নার্ভের ভেতরে প্রবেশ করে, তাহলে এই সিগন্যালটা গিয়ে যদি এখানে বারবার আমার মাসেলকে সংকোচন ঘটায়, সেটা আমি ইচ্ছাকৃতভাবে করছি না। আমাদের প্রথমেই বলা হয়েছে ক্লাসের যে কাপ মাসেলের যে পেইন, এটা কিন্তু অনৈচ্ছিক একটা কন্ট্রাকশন, ইচ্ছাকৃতভাবে করি না আমরা, অনৈচ্ছিকভাবেই হয়। তো অনৈচ্ছিকভাবে একটা কন্ট্রাকশন যদি হয়, তার মানে কি আমরা ব্রেন থেকে আসছে না নিশ্চয়ই, সেটা মাঝপথে কোথাও সিগন্যালটা ঢুকে যাচ্ছে, যেটা যেটা অবাঞ্ছিত একটা সিগন্যাল। যে অবাঞ্ছিত সিগন্যাল যদি নার্ভের যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নার্ভের রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন সেখান দিয়ে অবাঞ্ছিত সিগন্যাল ঢুকবে এবং ঢুকে এই দিক দিয়ে গিয়ে মাসেলকে কন্ট্রাকশন ঘটাবে, অনৈচ্ছিক। এটা নিউরোপ্যাথিক ডিসঅর্ডার হতে পারে। ইসচিমিয়া যদি হয়, ইসকেমিয়া অর নার্ভ ডিসফাংশন ট্রিগার্স ক্রাম্পস। যদি ইসকেমিয়া হয়, ইসকেমিয়া মানে রক্ত সঞ্চালন, রক্ত প্রবাহ কম হওয়া, তাহলে এই যে গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এখানে কেউ না কেউ কিন্তু কি দিচ্ছে? রক্ত প্রবাহ সরবরাহ করছে। আমাদের আটারি কোনো একটা ব্রাঞ্চ গিয়ে এই মাসেলটাকে রক্ত সরবরাহ করছে। এবার সেই আটারিটা যদি কোনোভাবে রক্ত সরবরাহ সঠিকভাবে করতে না পারে, তাহলে এখানে কি ঘটবে? রক্ত প্রবাহের অভাব ঘটবে। রক্ত প্রবাহ অভাব ঘটা মানে কি? অক্সিজেন অভাব ঘটা, মানে নিউট্রিয়েন্টের অভাব ঘটা, পুষ্টির অভাব ঘটা। তাহলে ওইটাকে বলা হচ্ছে রক্ত প্রবাহের যদি অভাব ঘটে, সেটাকে বলা হয় ইসচিমিয়া। রক্ত শূন্যতা দেখা যাবে এটার মধ্যে। তাহলে এই ইসচিমিয়া সৃষ্টি হলে তার জন্য মাসেল ক্রাম্পস হতে পারে। ওকে, আর কি? রিপিটেড এপিসোডস কজ মাসেল ফ্যাটিক অ্যান্ড শর্টনেস। যদি এই গ্যাস্ট্রোনিমাস মাসেলের বারবার করে সংকোচন ঘটতে থাকে, বারবার করে যদি ক্রাম্পস হতে থাকে, তাহলে সে সময় একসময় কি হবে? এই পেশিটা ক্লান্ত হয়ে পড়বে এবং বারবার সংকোচন হলে পেশিটার মধ্যে ব্যথা হবে। যেমন করে আমরা যদি কোনো একটা ভারী ওজন এই হাত দিয়ে তুলি, তাহলে আমাদের বাইসেপস কাজ করে কিনা? বাইসেপস কাজ করে। এবার এটা যদি আমরা 40 বার 50 বার করি, এটা ডাম্বল যদি আমরা 50 বার করি, তাহলে কি হবে? পরের দিন ব্যথা হবে কিনা? তো একই জিনিস, এটা আমরা ইচ্ছাকৃতভাবে করছি না, কিন্তু নার্ভ যদি মাসেলকে করায়, মাসেলকে তখন করতেই হবে, কারণ নার্ভের সিগন্যালে মাসেল চলে। এই নার্ভ যদি সংকোচন হতে বলে মাসেলকে, তাহলে মাসেলকে হতেই হবে, কারণ এভাবে ওইভাবেই এই সিস্টেমটা তৈরি। এই নার্ভটা যদি মিস সিগন্যাল পায় কোথা থেকে, এটা যদি বারবার মাসেলকে গিয়ে সংকোচন করায়, তাহলে কি হবে? এইটা তখন বারবার সংকোচন হতে বাধ্য। আর প্রত্যেকবার যখন সংকোচন হবে, তখন শক্তি খরচ করবে শরীর থেকে। শক্তি খরচ করতে 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 একসময় কি হবে? ক্লান্ত হয়ে পড়বে। শক্তি তো আমাদের সীমিত, আমাদের শরীরের শক্তি সীমিত, সেই জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারি, তারপরে অবশ হয়ে পড়ি, আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। কেন? কারণ আমাদের শক্তি তখন আর শক্তি কুলাতে পারে না, রাইট? সো আমরা ফুল যে প্যাথোফিজিওলজি, কিভাবে আমাদের কাফ মাসেল ক্রাম্পসের সৃষ্টি হচ্ছে, সেটা আমরা জানলাম। ওকে, বেশ। এইবার আমরা শুরু করব। এতক্ষণ যেটা চলছিল সেটা হচ্ছে আমাদের চেম্বারের বাইরের পড়াশোনা। এতটুকু নলেজ আমাদের চেম্বারে ঢোকার আগেই জানা থাকা উচিত। এবারে আমরা চেম্বারে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম যে একটা পেশেন্ট আমার চেম্বারে বসে আছে, যার কিনা পায়ের মাংসপেশিতে ব্যথা। কি হতে পারে? কিভাবে আমরা পায়ের মাংসপেশিতে ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আসলে তাকে আমরা কিভাবে ডিল করব? ওকে, তো সবার প্রথম কাফ মাসল পেইন নিয়ে আমাদের চেম্বারে কোনো পেশেন্ট আসলে তাকে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, তার প্রপার ইতিহাস আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেখান থেকে আমরা আমাদের যে প্রপার ডায়াগনোসিস, তার অনুমান পাবো। সর্বপ্রথম কোশ্চেন হবে আমাদের অনসেট। আপনার পায়ের মাংসপেশিতে ব্যথা হয়েছে বুঝতে পেরেছি, অনসেটটা কি? শুরু হয়েছিল কিভাবে? অনসেটটা কি সাডেন, হঠাৎ করে হয়েছিল, নাকি ধীরে ধীরে হচ্ছিল? এটা কি বারবার ঘটে? উত্তর কি দেয় পেশেন্ট? এইটা পেশেন্টকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনার ব্যথাটা কি হঠাৎ হয়েছে? যদি হঠাৎ ব্যথা হয় তাহলে কি বুঝবো? যদি গ্রাজুয়াল হয়, আস্তে আস্তে ব্যথাটা বেশি হচ্ছে, তাহলে কি বুঝবো? পার্থক্য আছে। আমরা আগের স্লাইডে কি কি দেখেছি?
কি কি কারণের জন্য মাসেল ক্রাম্পস হতে পারে? হঠাৎ যদি হয় তার মানে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হঠাৎ যদি ব্যথা হয় তাহলে আমাদের ডিহাইড্রেশন হতে পারে। যে হঠাৎ খুব দৌড়দৌড়ি করেছি, দৌড়দৌড়ি করে আমি রেস্ট নিচ্ছি, এবার মাসেল ক্রাম্পস হতে শুরু হলো, বা দৌড়দৌড়ি করছি সেই সময় মাসেল ক্রাম্পস হওয়া শুরু হলো। তার মানে কি অতিরিক্ত পরিশ্রম, ওভার এক্সারশন যেটা আমরা বলি, বা ডিহাইড্রেশন, শরীর থেকে জল অনেক বেরিয়ে গেছে, ঘেমে গেছি বা বেরিয়ে গেছে, বা আমাদের ডায়রিয়া হয়েছে, অনেক জল বেরিয়ে গেছে, বমি হয়েছে, অনেক জল বেরিয়ে গেছে, ডিহাইড্রেশন যে কোনো কারণের জন্য হোক না কেন, সেখান থেকে মাসেল ক্রাম্পস হচ্ছে হঠাৎ করে। বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে কোনো কারণের জন্য, তার জন্য হঠাৎ মাসেল ক্রাম্পস হলে আমরা কি বুঝবো? ডিহাইড্রেশনের জন্য হয়েছে, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য, অথবা অতিরিক্ত পরিশ্রম বা ওভার এক্সারশনের জন্য। যদি গ্রেজুয়াল হয় ধীরে ধীরে, তাহলে কি বুঝবো? গ্রেজুয়াল হলে যে নার্ভটা আমার পায়ে সাপ্লাই দিচ্ছে, কি নার্ভ? টিবিয়াল নার্ভ। তাহলে হতে পারে যে এই নার্ভটার কোর্সে বা নার্ভটার পাথরের মধ্যে কোন একটা গন্ডগোল হয়েছে, বা নিউরোপ্যাথি হয়েছে, বা এরকম হতে পারে যে এই যে মাসেলটা এখানে আছে সেটাকে যে আর্টারি ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই আর্টারির মধ্যে কোনো গন্ডগোল হতে পারে, যেটাকে আমরা বলি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ একদিন হবে না, এটা ধীরে 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 বিল্ড আপ করবে। ওকে, হ্যাঁ, ডিপ ভেইন থ্রম্বোসিস যদি হয় তাহলে হঠাৎ হতে পারে, কিন্তু পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যদি হয় বা নিউরোপ্যাথি যদি হয়, তাহলে এগুলো কি হবে? মাসেল ক্রাম্পস হবে, কিন্তু সেটা ধীরে ধীরে অনসেট হবে। 7 দিন ধরে হচ্ছে, 15 দিন ধরে হচ্ছে, 1 মাস ধরে হচ্ছে, হঠাৎ করে মাসেল ক্রাম্পস ধরবে না। যদি রেকারেন্ট হয়, বারবার হয়, তাহলে কখন হতে পারে? রেকারেন্ট হতে পারে একই ঘটনা হচ্ছে, আবার পরে ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, বারবার হচ্ছে। মাসেল ক্রাম্পস কখন হতে পারে? ডিহাইড্রেশনের জন্য হতে পারে। কারণ যখন আমরা কোন একটা কারণের জন্য ডিহাইড্রেটেড হয়ে যাই, সেটা হতে পারে ডায়রিয়া, বমি, বা অতিরিক্ত ঘর্মক্ষরণ। যদি ডিহাইড্রেটেড হয়ে যাই, তাহলে আবার যখন আমরা রিহাইড্রেটেড করবো, নিজের শরীরকে রিহাইড্রেটেড করবো, মানে ওআরএস নিয়ে নেবো, ওআরএস খেয়ে নেবো, তাহলে কি হবে? আমাদের রিহাইড্রেশন হয়ে যাবে। তো রিহাইড্রেশন হয়ে গেলে আবার যে সমস্যাটা হচ্ছিল, ক্রাম্পস হচ্ছিল, সেটা ছেড়ে যাবে। আবার কোনো দিন অন্য কোনো কারণের জন্য ডিহাইড্রেশন হয়ে গেল, তার মানে কি সেদিন আবার হবে? তাহলে এই ধরনের কারণগুলো, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে যে কারণগুলোর জন্য হঠাৎ হয়, সেই কারণগুলোর জন্য বারবার হতে পারে। ওকে, নেক্সট, ডিউরেশন। ডিউরেশন মানে ক্রাম্পস হলে কত সময় ধরে আঁকড়ে থাকছে, সেটা কয়েক সেকেন্ড থেকে আবার ছেড়ে যাচ্ছে, নাকি কয়েক মিনিট ধরে আঁকড়ে ধরে থাকছে। সেখান থেকে আমরা কি আইডিয়া পাবো? সেখান থেকে আমরা অনুমান পাবো সিভিয়ারিটি, যে মাসেল ক্রাম্পস তো হচ্ছে, মাসেল ক্রাম্পসটা কতটা মারাত্মক। যদি অল্প কয়েক সেকেন্ড ধরে হয় তাহলে সেটা অল্প কিছু চিকিৎসা দাবি করে, কিন্তু যে ক্রাম্পসটা দীর্ঘ সময় ধরে হচ্ছে, দীর্ঘ সময় ধরে ক্রাম্পস আটকে থাকছে, তার মানে তাকে সিরিয়াসলি ট্রিট করতে হবে। তাহলে সিভিয়ারিটি বোঝা যায় কতটা মারাত্মক ভাবে হয়েছে। ট্রিগারিং ফ্যাক্টরস। ট্রিগারিং ফ্যাক্টরস মানে কোন ফ্যাক্টরস থেকে, কোন জিনিস থেকে এই মাসেল ক্রাম্প ধরা, খিঁচ ধরা ব্যথাটা শুরু হচ্ছে। এটা কি এক্সারসাইজ করলে শুরু হচ্ছে, নাকি এটা ডিহাইড্রেশন হলে শুরু হচ্ছে, নাকি এটা রেস্ট নিলে শুরু হচ্ছে, নাকি নাইট টাইমে এটা হয়? সেখান থেকে আমরা কি পাবো? আমরা মাসেল ক্রাম্পসের কারণ জানতে পারবো। সাইট 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 আমরা জিজ্ঞেস করবো, মানে কোন জায়গাতে হচ্ছে মাসেল ক্রাম্পসটা হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে? পোস্টেরিয়র কাফে হচ্ছে না অ্যান্টেরিয়র কাফে? ইউনিলেটারাল না বাইলেটারাল, মানে একটা পায়ে হচ্ছে নাকি দুটো পায়ে হচ্ছে? এটাও জিজ্ঞেস করার প্রয়োজন আছে। কারণ একটা পায়ে হলে সেটা কি বোঝায়? একটা পায়ে হলে বোঝাচ্ছে একটা পায়েতে সমস্যা, অন্য পাটা নর্মাল। তাহলে ডিহাইড্রেশন হবে না। ডিহাইড্রেশন হলে তো আমাদের দুই দিকেই হবে না, ডিহাইড্রেশন মানে সারা শরীরের জল কমে যাওয়া, তাহলে দুটো পায়ে হবে, তার ডিহাইড্রেশন হবে না একটা পায়ে হলে। যদি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেটা সারা শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, তাহলে দুটো পায়ে হবে একসাথে। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ডিহাইড্রেশন বা ওভার এক্সারশন একটা পায়েও হতে পারে, দুটো পায়ে হতে পারে। তো ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা যদি হয় তাহলে দুটো পায়েই হবে, একটা পায়ে ক্রাম্পস হবে না। কিন্তু যদি ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, মানে এর ভেতর দিকে যে মোটা ভেইন গুলো আছে, সেই মোটা ভেইনগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে গেল, তার জন্য ক্রাম্পস হতে শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু একটা পায়ে তো থ্রম্বোসিস একটা পায়ে হতে পারে, দুটো নাও হতে পারে। যে পায়ে থ্রম্বোসিস হবে, যে পায়ে রক্ত জমাট বেঁধে যাবে, সেই পায়ে ক্রাম্পস হবে। বা এই পাটার মধ্যে কোনো একটা ইনফ্লেমেশন হলো, বা এই পাটার নার্ভটা ড্যামেজ হলো, তখন হতে পারে। তার মানে কি একটা পায়ে যদি হয়, তাহলে আমাকে বুঝতে হবে এটা লোকাল এফেক্ট, একটা আশেপাশে কোনো একটা গন্ডগোল হয়েছে। আর যদি
দুটো পানি একসাথে হয় তখন আমাদের বুঝতে হবে এটা সিস্টেমিক এফেক্ট, সারা শরীরে একটা কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা, অ্যাসোসিয়েটেড সিমটমস, অ্যাসোসিয়েটেড সিমটম যদি উইকনেস থাকে, উইকনেস আছে কিনা সেটা জানতে হবে। উইকনেস ধরো হিমোগ্লোবিন খুব কমে গেছে পেশেন্টের, হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি হবে, ব্লাড পারফিউশন কমে যায়, মানে ব্লাড পারফিউশন তো কমে না, অ্যাকচুয়ালি ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, হিমোগ্লোবিনই তো আসলে অক্সিজেন ক্যারি করে। এবার যদি খুব হিমোগ্লোবিন কমে যায়, পেশেন্ট খুব উইকনেস, হিমোগ্লোবিন খুব কম, 4 হিমোগ্লোবিন, অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না পায়ের মাংসপেশিতে, ক্রাম্পস হচ্ছে, তার মানে সেটা উইকনেসের সাথে সম্পর্কিত। তার উইকনেস থাকলে হিমোগ্লোবিন কম থাকতে পারে, উইকনেস থাকলে ডিহাইড্রেশন থাকতে পারে। ওকে, নামনেস আছে কিনা, নামনেস মানে অবশ হয়ে যাওয়া, পাটা অবশ লাগে, ক্রাম্পস হচ্ছে তার পাটা আবার অবশ লাগছে, পাটাকে আমরা স্পর্শ করলে ভালো অনুভূতি পাচ্ছে না, বা পাটা হাঁটতে পারছে না, পাটাকে নড়াবে সেটা শক্তি পাচ্ছে না, মানে পায়ের নার্ভটা গন্ডগোল হয়েছে। নামনেস যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, যে পায়ের নার্ভ নার্ভ মানে যে নার্ভটা স্যাটিক নার্ভ এর ব্রাঞ্চ টিবিয়াল নার্ভ যে সাপ্লাই দিচ্ছে, সে নার্ভের পথ হইতে কোথাও কোর্সের মধ্যে গন্ডগোল হচ্ছে। বা যদি সোয়েলিং থাকে, মানে যদি পাটা ফুলে যায়, তাহলে সেটা কি নির্দেশ করে বেশি, যে পাটার মধ্যে কোথাও একটা ইনফ্লামেশন আছে ভেতরে, বা ডিপ ভেইন থ্রম্বোসিস আছে। তাহলে এই জিনিসগুলো আছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর কি আমরা হিস্ট্রি নেব, পাস্ট মেডিকেল হিস্ট্রি, যেমন পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্ট কি ডায়াবেটিস ওষুধ রেগুলার খায় কিনা সেটা জানতে হবে। পেশেন্ট থাইরয়েড ওষুধ রেগুলার খাচ্ছে নাকি, তার মানে পেশেন্ট আমরা জিজ্ঞেস করবো আপনি কি দীর্ঘদিন যাবত কোনো ওষুধ খান, কারণ যারা সুগার বা ডায়াবেটিস আছে, যারা ডায়াগনোস, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো না কোনো ওষুধ খেতে থাকবে। যাদের থাইরয়েড আছে তারা দীর্ঘদিন যাবত ওষুধ খাবে। তাহলে পেশেন্ট যদি দীর্ঘদিন যাবত কোনো ওষুধ খাচ্ছে কিনা, বা ভাস্কুলার ডিজিজের কোনো ওষুধ খাচ্ছে কিনা, বা ডিসলিপিডেমের কোনো ওষুধ খাচ্ছে কিনা, এগুলো আমাদের জানতে হবে। ওকে, নেক্সট মেডিকেশনস, আমার দেখতে হবে বর্তমানে পেশেন্ট কোনো ডায়াবেটিক জাতীয় ওষুধ নেয় কিনা, ডাইটর বা লেসিন জাতীয় ওষুধ, পেশেন্ট স্টেটিন জাতীয় কোনো ওষুধ নিচ্ছে কিনা, বা বিটা অ্যাগনিস্ট জাতীয় ঔষধ যেমন সালবিউটামল, বা আমরা ইনহেলার নেই না, অনেক পেশেন্ট ইনহেলার নেয়, এখানে লিভোসালবিউটামল বা সালবিউটামল জাতীয় ঔষধ থাকে, তো এই জাতীয় বিটা অ্যাগনিস্ট ঔষধ নিচ্ছে কিনা, কারণ এগুলো কিন্তু আলটিমেটলি মাসেল ক্রাম্পস করাতে পারে। লাইফস্টাইল ফ্যাক্টরস গুলো আমাদের জানতে হবে, যেমন হাইড্রেশন ফ্যাক্টর কিরকম, জল কিরকম পান করে, যে পেশেন্ট জল কম খায় তার ক্ষেত্রে ক্রাম্পস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ডিহাইড্রেশন হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে পেশেন্ট খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কিনা, নাকি রেস্টে থাকে বেশি সময়টা, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে, যারা দৌড়ঝাঁপা বেশি করে, খেলাধুলো করে, কাজ করে, পরিশ্রম করে, শ্রমিক, এই জাতীয় মানুষদের ক্রাম্পস হওয়ার সম্ভাবনা বেশি। ইলেকট্রোলাইট ইনটেক, ইলেকট্রোলাইট ইনটেক করেছে কিনা, মানে ইলেকট্রোলাইট যেমন ওআরএস জাতীয় বা অন্য কোনো ইলেকট্রোলাইট সলিউশন সে রিসেন্টলি নিয়েছে কিনা। সো হিস্ট্রি টেকিং থেকেও কিন্তু আমরা অনেকটা, কোনো ইনভেস্টিগেশন না করে শুধুমাত্র এই সমস্ত প্রশ্ন করে আমরা অনেকটা রোগের পরিধি সম্বন্ধে জানতে পারবো। কাফ মাসেলের ব্যথা নিয়ে, মানে পায়ের পিছনের দিকের মাংসপেশির খিচ ধরা ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আমাদের ক্লিনিক্সে উপস্থিত হন, তাহলে উনার এক্সামিনেশনের পরে আমরা কোন কোন ইনভেস্টিগেশন করে দেখতে পারি ফর কনফার্ম দ্য ডায়াগনোসিস। দেখুন, কাফ মাসেলের পেইন বা ব্যথা কিন্তু মূলত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ডিহাইড্রেশন বা থাইরয়েড বা ডায়াবেটিস, এই সমস্ত বিভিন্ন প্যাথোলজিক্যাল কারণেও হতে পারে। সো কাফ মাসেলের ক্রাম্পস এর ট্রিটমেন্ট নির্ভর করবে এর রুট কোজের উপরে, কোন কারণের জন্য কাফ মাসেল ক্রাম্পস হচ্ছে। কাফ মাসেল ক্রাম্প তো কোনো রোগ না, কাফ মাসেল ক্রাম্পস একটা রোগের সিমটম মাত্র। তাহলে এই সিমটমটা ঠিক করলে কিন্তু আমাদের পেশেন্ট ঠিক হয়ে যাবে না। পেশেন্ট কখন ঠিক হবে, যদি আমরা তার রুট কোজটাকে গিয়ে ট্রিটমেন্ট করি। ওকে, রুট কোজ আমরা কিভাবে ধরবো, ইনভেস্টিগেশনের মাধ্যমে। সবার প্রথম ইনভেস্টিগেশন কি হবে, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন আমরা দেখবো ফ্রিকোয়েন্সি, কত সময় অন্তর অন্তর কাফ মাসেল ক্রাম্পস হচ্ছে। নাম্বার 2 আমরা দেখবো ডিউরেশন, কত সময় যদি থেকে থাকে, যদি কাফ মাসেল ক্রাম্পস হয় তাহলে কত সময় ধরে সেটা থাকছে। এবং প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, কি থেকে কাফ মাসেল ক্রাম্প শুরু হচ্ছে, এটা কি এক্সারসাইজ করলে শুরু হচ্ছে, এটা কি রেস্ট নিলে হচ্ছে, এটা দৌড়দৌড়ি করলে হচ্ছে, নাকি এটা ডিহাইড্রেশনের ফলে হচ্ছে, আমরা সেটা প্রেসিপিটেটিং ফ্যাক্টরসটাকে জানার চেষ্টা করব। এবার আমরা আসছি ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরিতে আমরা কোন কোন টেস্ট করব, দেখুন ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে সিরাম ইলেক্ট্রোলাইটস লেভেল, কারণ সিরাম ইলেক্ট্রোলাইটস এর বিঘ্নতি ঘটলেই, সিরাম ইলেক্ট্রোলাইটস এর মাত্রা কমে গেলে তখনই কিন্তু কাফ মাসেল ক্রাম্পসটা বেশি দেখা যায়। সেই জন্য আমাদেরকে সোডিয়ামের মাত্রা, পটাশিয়ামের মাত্রা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মাত্রা রক্তে জানতে হবে।
কারণ এই আয়ন্স গুলো মাত্রা রক্তে কমে গেলে তখন কাপ মাসেল ক্রাম্পস হতে পারে। নেক্সট, রেনাল ফাংশন এবং লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে। কেন? আমরা আগের স্লাইডে দেখেছি যে আমাদের কিডনির ফাংশন বিঘ্নতি হলে তার জন্য কাপ মাসেল ক্রাম্পস হতে পারে। তো কিডনি ফাংশনের মধ্যে কি কি পড়ছে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড, কখনো কখনো বাইকার্বনেটও। তো এই সোডিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং আয়ন্স গুলোর মাত্রা নির্ণয় করলে আমরা জানতে পারবো যে আমাদের কিডনির কার্যকারিতা সঠিক আছে কিনা। লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্টের মধ্যে কি করছে? বিলিরুবিন, লিভারের তিনটা এনজাইমস দ্যাট ইজ এসজিওটি, এসজিপিটি এবং অ্যালকালাইন ফসফেটেস, তার সাথে অ্যালবুমিন এবং গ্লোবুলিন। এই মাত্রাগুলো আমরা জানলে আমরা জানতে পারবো যে লিভার ঠিকমতো আমাদের কাজ করছে কিনা। যদি লিভার ফাংশন ঠিক থাকে, কিডনি ফাংশন ঠিক থাকে, তাহলে অন্য কোনো কারণ খুঁজতে হবে। আর কি কারণ খুঁজতে পারি? ব্লাড গ্লুকোজ লেভেল এবং HbA1c। ব্লাড গ্লুকোজ লেভেল এর মাত্রা নির্ণয় করে আমরা জানতে পারবো যে পেশেন্ট ডায়াবেটিক কিনা। HbA1c এর মাধ্যমে কি জানতে পারি? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, তার মানে রক্তের যে সুগার মানে গ্লুকোজ সেটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে গেলে, আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনও আছে, রক্তের মধ্যে সুগারও থাকে, তো গ্লুকোজ যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের মাত্রা যদি আমরা নির্ণয় করি, সেখান থেকে আমরা অনুমান পাওয়া যায় যে লাস্ট 3 মান্থসে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কতটুকু কন্ট্রোল ছিল, বা বেশি ছিল নাকি কম ছিল, বা স্বাভাবিক ছিল। ওকে, নেক্সট, থাইরয়েড ফাংশন টেস্ট। এর মধ্যে কি পড়ছে? TSH, FT3 এবং FT4। এই মাত্রাগুলো নির্ণয় করলে আমরা জানবো যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে কার্যকরী কিনা। কারণ থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতার ডিস্টার্ব হলো সেখান থেকেও কাফ মাসেল পেইন হতে পারে। ইমেজিং এবং ভাস্কুলার স্টাডিজের মধ্যে কি পড়ছে? দেখুন, ডপলার আল্ট্রাসাউন্ড কখন করব? যদি ভাস্কুলার ডিজিজ সাসপেক্ট করি, যদি মনে করি যে পায়ের যে ভেইন তার ভেতরে ডিপ ভেনাস থ্রম্বোসিস হয়ে যেতে পারে, বা পায়ের মধ্যে ভেরিকোজ হয়ে থাকতে পারে, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকতে পারে। এই সমস্ত ভাস্কুলার ডিজিজগুলোর সঠিক উপস্থিতি জানার জন্য আমরা ভাস্কুলার আর ডপলার আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। আর কখন নার্ভ কন্ডাকশন স্টাডিজ করব? যদি পেশেন্ট ডায়াবেটিক হয়, বা পেশেন্টের পায়ের মধ্যে ঝনঝনি, কনকনি, অবশ ভাব, এই সমস্ত জ্বালা, এই ধরনের সিমটমগুলো অ্যাসোসিয়েটেড থাকে। তার সাথে ক্রাম্পস হচ্ছে, ক্রাম্পস তো হচ্ছেই, তার সাথে পায়ের কনকনি আছে, তার সাথে পায়ের জ্বালা আছে, তার সাথে সাথে পায়ের অবশ ভাব আছে, এই ধরনের সিমটমগুলো অ্যাসোসিয়েটেড যদি থাকে, তখন আমরা একটা নার্ভ কন্ডাকশন স্টাডিজ করে দেখতে পারি। এতে আমরা কি জানতে পারবো? যে আমাদের যে নার্ভগুলো আমাদের পায়ের মাংসপেশি মানে গ্যাস্ট্রোকনেমিয়াস বা সোলিয়াস মাসেলে সায়াটিক নার্ভ থেকে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ হয়ে সিগন্যাল নিয়ে যায়, সেই নার্ভগুলোর মধ্যে দিয়ে সিগন্যাল সঠিকভাবে ট্রান্সফার হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো। এবারে আমরা আসি ট্রিটমেন্ট কি করবো। আমাদের যখন ডায়াগনোসিস ক্লিয়ার হয়ে যাবে, আমরা রুট কোজ যখন জেনে যাব কাফ মাসেল ক্রাম্পসের, তখন আমাদের ট্রিটমেন্ট কিভাবে করবো। দেখুন, ট্রিটমেন্ট আমরা 3টা ধাপে ভাগ করেছি। প্রথম হচ্ছে ইমিডিয়েট রিলিফ পাওয়ার জন্য আমরা কি ধরনের ট্রিটমেন্ট নেব? স্ট্রেচিং অফ দ্য এফেক্টেড মাসেল। যে মাসেলটা ক্রাম্পস হচ্ছে, দেখুন আমরা রাইট সাইডে কাফ মাসেলে ক্রাম্পস হচ্ছে, তাহলে রাইট সাইডে কাফ মাসেলটা কি করবো? স্ট্রেচ করবো, বা দুটোই হতে পারে, দুটোকে করতে হবে। তাহলে মাসেলগুলোকে আমরা স্ট্রেচ করবো। কারণ ক্রাম্পস মানে কি? ক্রাম্পস মানে আছে হঠাৎ সংকোচন হয়ে যাও, ফোর্সফুল সংকোচন, তার জন্য আমাদের কষ্ট হয়, তার জন্য ব্যথা হয়। আমরা যদি রিল্যাক্স করি, সেটাকে স্ট্রেচ করি, টানি, তাহলে কি ধীরে ধীরে রিল্যাক্স হবে এবং ব্যথা কমে যাবে। নাম্বার 2, মাসাজ করতে হবে, পাটায় মাসেলটাকে মাসাজ করতে হবে এবং জেন্টলি পাটাকে মুভ করাতে হবে। থার্ড, হিট থেরাপি, ফোমেন্টেশন থেরাপি বা হিট থেরাপি আমরা দিতে পারি। হিট থেরাপি কিভাবে দেবো? গরম জল করে সেটা বোতলের মধ্যে নিতে পারি, সেই বোতলের মধ্যে কাপড় জড়িয়ে সেই কাপড়টাকে আমরা প্রয়োগ করতে পারি। বা যদি আমরা ওয়েট ফোমেন্টেশন দিতে চাই, তাহলে কি হবে? গরম জলের মধ্যে একটা টাওয়েলকে ডুবিয়ে সেটাকে চেপে নিতে হবে, সমস্ত জল নিচড়ে দেওয়ার পরে টাওয়েলটার মধ্যে যে অল্প পরিমাণ জল থাকবে সেটা দিয়ে আমরা হিট থেরাপি দিতে পারি। 15 মিনিট দিনে 3 বার করে, প্রত্যেকবারে একবার সিটিং এ 15 মিনিট, দিন 3 বার করে। কিন্তু আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যদি পেশেন্ট ডায়াবেটিক হয়। কারণ ডায়াবেটিক পেশেন্টের সেন্সেশন কম থাকে পায়, তারা বুঝতে পারছে না যে আমার কতটুকু তাপ প্রয়োগ করা প্রয়োজন। কারণ সেন্সেশন যদি কম থাকে, বেশি তাপ প্রয়োগ করলেও ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু বুঝতে পারে না। ফলে কি হয়? বার্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের হট টাওয়েল আমরা দিয়ে ফোমেন্টেশন বা হিট থেরাপি দিতে পারি। আর কি দিতে পারি? মেডিকেল ম্যানেজমেন্ট। এখানে কি ধরনের মেডিকেল ম্যানেজমেন্ট করব? কারেক্ট ডিহাইড্রেশন অ্যান্ড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। যদি ডিহাইড্রেশন থাকে, আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে দেখলেই আমরা বুঝে যাবো যে ডিহাইড্রেশন আছে কিনা। ডিহাইড্রেশন কিভাবে দেখতে হয় আমরা একটা ক্লাসে ডিসকাস করেছিলাম। সো ডিহাইড্রেশন স্ট্যাটাস আমাদের দেখতে হবে, জিভ দেখতে হবে, চোখের নিচে দেখতে হবে। এগুলো দেখার পর যদি মনে করি যে ডিহাইড্রেশন আছে, তাহলে আমরা ওআরএস দিতে পারি, জল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি, বা আমরা অনেক সময় প্রয়োজন হলে আইভি ফ্লুইডও দিতে পারি।
ওকে, সো আমরা সেগুলো করার পরে যদি দেখি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, যদি সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের কোনো একটা ঘাটতি আছে, তাহলে সেই পার্টিকুলার আয়ন্সটাকে আমরা ইনজেক্টেবল ফর্মে বা ট্যাবলেট ফর্মে সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে আমরা সেটা ঘাটতিটা পূরণ করতে পারি। নেক্সট, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামকে সাপ্লিমেন্ট হিসেবে দেবো যদি ডেফিসিয়েন্ট থাকে, যদি কম থাকে। অ্যাডজাস্ট অর রিভিউ কজটিভ মেডিকেশন, যদি কোনো ঔষধ নেওয়ার ফলে, যদি কোনো কেউ ডায়াবেটিক ঔষধ খাচ্ছে বা বিটা ব্লকার জাতীয় ওষুধ খাচ্ছে বা বিটা অ্যাগনিস্ট জাতীয় ওষুধ খাচ্ছে, যেমন লিভোসালবিটামল বা মেটোপ্রোলোল বা এটিনোলল, হ্যাঁ, ইত্যাদি ঔষধ গ্রহণ করার ফলে মাসেল ক্রাম্পস হচ্ছে, তাহলে সেই পার্টিকুলার ঔষধটাকে চেঞ্জ করে দিতে হবে, অথবা সেই পার্টিকুলার ঔষধটার ডোজটাকে চেঞ্জ করতে হবে, যাতে করে মাসেল ক্রাম্পসটাকে আমরা বন্ধ করতে পারি। এবং সর্বশেষ, প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ মেজার্স কি নেব? এডিকুয়েট হাইড্রেশন বিফোর অ্যান্ড আফটার এক্সারসাইজ। প্রত্যেকবার এক্সারসাইজ করবার আগে এবং এক্সারসাইজ করবার পরেও কি করতে হবে? জল পান করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রেগুলার কাফ স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ। রেগুলারলি কাফ মাসলগুলোকে স্ট্রেচ করার জন্য, কাফ মাসলকে প্রসারিত করার জন্য যে এক্সারসাইজ করতে হয় সেগুলো করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কাফ মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। ইউটিউবে যদি আমরা সার্চ দেখি কাফ মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আমাদের সামনে ভিডিও চলে আসবে কিভাবে করতে হবে। ওকে। নাম্বার 3, অ্যাভয়েড প্রলংড সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা এবং দীর্ঘ সময় ধরে বসে থাকা, দুটোকে অ্যাভয়েড করতে হবে। যদি আমরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকি তাহলে একটু বসতে হবে, যদি দীর্ঘ সময় ধরে বসে থাকি তাহলে একটু উঠে হাঁটতে হবে। কম্প্রেশন স্টকিং ফর ভেনাস ইনসাফিসিয়েন্সি। যদি দেখি যে ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে, রক্ত চলাচল যে ভেইনের ভেতর দিয়ে হয়, সেই ভেইনগুলোর মধ্যে রক্ত চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে না, তখন আমাদেরকে স্টকিং বা কম্প্রেশন স্টকিং দিতে হবে। ওকে, এবারে আমরা আসি প্রগনোসিসে। দেখুন, মোস্ট ফিজিওলজিক্যাল ক্রাম্পস যেগুলো ডিহাইড্রেশনের জন্য হয় বা এক্সারসাইজ করতে গিয়ে হয়, দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়, সেগুলো রিজলভ হয়ে যায় স্পন্টেনিয়াসলি উইথ কনজারভেটিভ ম্যানেজমেন্ট। সাধারণ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সাধারণ হিট থেরাপি, মাসাজ, এক্সারসাইজ, আবার রিহাইড্রেশন, এগুলোর মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। রেকারেন্ট যদি হয়, বারবার যদি ক্রাম্প হতে থাকে, রেকারেন্ট মে অকার ইফ ইলেকট্রোলাইট অর ভাস্কুলার ইস্যু পারসিস্ট। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, আমরা যদি সোডিয়াম বা পটাশিয়াম কম থেকে থাকে, তাহলে সাধারণ মাসাজ করে কি হবে? হবে না তো, বারবার ক্রাম্পস হবে। তখন কি করতে হবে? আমাকে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, ইনভেস্টিগেশন অনুসারে ট্রিটমেন্ট করতে হবে। ওকে। যদি আপনার ভাস্কুলার ইস্যু থাকে, মানে আপনার পায়ের ভেইনের সমস্যা থাকে, যদি ভেরিকোজ ভেইন থাকে বা ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে থাকে বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেইটার পার্টিকুলার ট্রিটমেন্ট করতে হবে। ওকে। নেক্সট, আন্ডারলাইং সিস্টেমিক ডিজিজ যদি হয়, থাইরয়েড যদি হয়, হাইপোথাইরয়েডিজম, বা ডায়াবেটিস যদি হয়, বা ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়, লিভার ফাংশন, লিভার ডিজিজ যদি থাকে, লিভার সিরোসিস, সেক্ষেত্রে টার্গেটেড থেরাপি নিতে হবে। আমি থাইরয়েড থাকলে মাসাজ করে কিছু হবে না। থাইরয়েড যদি কারোর ডিসফাংশন হয়, তাহলে তাকে প্রপার থাইরয়েডের ম্যানেজমেন্ট করতে হবে, তবেই মাসেল ক্রাম্পস বন্ধ হবে। ওকে। গুড প্রগনোসিস উইথ প্রিভেন্টিভ লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স। যদি ডাক্তারদের পরামর্শ অনুসারে যে পেশেন্ট চলবে, তার জন্য কমপ্লায়েন্স ভালো, তার জন্য প্রগনোসিস ভালো। ওকে। নেক্সট, আমরা কয়েকটা কেস নিয়ে ডিসকাস করব। কেস নাম্বার 1। কেস নাম্বার 1 কি বলা হচ্ছে? 28-year-old athletes presents with recurrent night time calf cramps। 18 বছর বয়সের একজন অ্যাথলিট, ক্রীড়াবিদ, কি করছেন? উনি প্রত্যেকদিন রাতে যখন শোন, তখন উনার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। সো বলা হচ্ছে, হোয়াট আর দ্য লাইকলি ফিজিওলজিক্যাল কজেস। এখানে ফিজিওলজিক্যাল কজেস কি হতে পারে? একজন অ্যাথলিটস, তার জন্য ফিজিওলজিক্যাল কজেস কি হতে পারে? ফিজিওলজিক্যাল কজেস বলা হয়েছে, এখানে বলা হয়নি কিন্তু প্যাথোলজিক্যাল কোনো রোগ আছে। একজন অ্যাথলিটস যিনি একজন ক্রীড়াবিদ, উনার পায়ে যেটা হতে পারে, ওভার ইউজের জন্য ব্যথা হতে পারে, মানে অতিরিক্ত পায়ের মাসেলকে, গ্যাস্ট্রোকনিয়ামাস এবং সোলিয়াস মাসেল অতিরিক্ত ব্যবহার করছে, তার জন্য ব্যথা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ডিহাইড্রেশন। আমরা যখন, যারা আমরা অ্যাথলিটস, আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়, জল শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হতে পারে, নাম্বার 2। নাম্বার 3 কি সাথে হতে পারে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ঘামের মাধ্যমে জল যেমন হয়, কিছু পরিমাণ ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়ে যায়, বা ইলেকট্রোলাইট আমাদের যে আমরা খাদ্য গ্রহণ করছি তার মাধ্যমে ইলেকট্রোলাইট হয়তো সঠিক পরিমাণে গ্রহণ করাও হচ্ছে না, তার জন্য হতে পারে। ওকে। সো দিস আর দ্য ফিজিওলজিক্যাল কজেস। আর কি হতে পারে? হুইচ ইনভেস্টিগেশন উড ইউ পারফর্ম। এই ক্ষেত্রে আমরা কোন ইনভেস্টিগেশন করব? সবার প্রথম যেটা করব, পেশেন্টকে ক্লিনিক্যালি দেখতে হবে তার ডিহাইড্রেশন আছে কিনা, মানে হাইড্রেশন স্ট্যাটাস কি আছে। যদি ডিহাইড্রেশন থাকে, ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট করতে হবে। যদি কোনো ইনভেস্টিগেশন সবার প্রথমে করতে হয়, তাহলে আমি বলবো পেশেন্টের ইলেকট্রোলাইটস চেক করুন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ইলেকট্রোলাইটসের মাত্রা চেক করে দেখতে হবে। অ্যাথলিটস
রক্তে এর মাত্রা ঠিক আছে কিনা। যদি কোনো একটা প্রবলেম থাকে সেটা আমরা ট্রিটমেন্ট করবো। ওকে, হোয়াট প্রিভেন্টিভ অ্যাডভাইস উড ইউ অফার? এই ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ অ্যাডভাইস কি দেবো অ্যাথলিটসকে যেটা আমরা প্রিভেন্টিভ অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে আপনি প্রত্যেকবার যে ক্রীড়া আপনি করেন না কেন সেই খেলাটা খেলবার পূর্বে নিজেকে ভালো করে হাইড্রেটেড করুন, জল পান করে নিন, এবং সেটার পরেও আবার বেশি করে জল পান করুন, নাম্বার 1। নাম্বার 2, উনাকে বলতে হবে আপনি যে খেলা খেলেন সেটা খেলতে থাকুন, কিন্তু তার পাশাপাশি কাফ মাসেলকে স্ট্রেংথেনিং করার জন্য, কাফ মাসেলকে শক্তিশালী করবার জন্য ডেডিকেটেড এক্সারসাইজ করুন, বা কাফ মাসেলকে রেগুলারলি স্ট্রেচিং করুন। স্ট্রেচিং করতে হবে এবং স্ট্রেংথেনিংও করতে হবে। তো কাফ মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজও আপনাকে করতে হবে। এই দুটো জিনিস করলে সেই মানে ক্রীড়াবিদ তিনি ব্যথা থেকে মুক্ত হতে পারে। নাম্বার 2, কেস নাম্বার 2 তে বলা হচ্ছে একজন 55 বছর বয়সী ডায়াবেটিক পেশেন্ট রিপোর্টস পেইনফুল কাফ ক্রাম্পস। ওনার ব্যথাপূর্ণ কাফ মাসেলের ক্রাম্পস হয় অ্যাট নাইট টাইম টিংলিং সেন্সেশন। তার সাথে সাথে আবার রাত্রেবেলা করে পাগুলো ঝনঝন কনকন করে, পাগুলো জ্বালা করে, পাগুলো অবশ ভাব লাগে। তাহলে এই ধরনের পেশেন্টকে আমরা কিভাবে এগোবো? এখানে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট আর দ্য প্রবাবল কজেস, কি কি কারণের জন্য হতে পারে ডায়াবেটিক পেশেন্ট। তাহলে মোস্ট প্রবাবল কজ যেটা সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে যে নার্ভটা স্পাইনাল কর্ড থেকে সায়াটিক নার্ভ হয়ে টিবিয়াল নার্ভ হয়ে যে নার্ভটা গিয়ে গ্যাস্ট্রোক্লেমিয়াস মাসেল এবং সোলিয়াস মাসেলকে নার্ভ সাপ্লাই দিল, সেই নার্ভটার পাথওয়েতে কোথাও একটা ডিমাইলিনেশন হয়েছে। মানে প্রত্যেকটা নার্ভের বাইরে একটা আস্তরণ থাকে, সেটাকে বলা হয় মাইলিন শিদ। এই মাইলিন শিদের যদি বিনষ্ট হয় মাইলিন শিদ, তখন সেটাকে বলা হয় ডিমাইলিনেশন। সেই ডিমাইলিনেশন হলে তখন এই ধরনের টিংলিং সেন্সেশন হয়। ওকে, তো এই টিংলিং সেন্সেশন হচ্ছে মানে কি ঝনঝন কনকনি হচ্ছে। তাহলে মোস্ট প্রবাবল কজ হবে পেরিফেরাল নিউরোপ্যাথি। কিন্তু একজন ডাক্তার হিসাবে আমাদের চিন্তা শুধুমাত্র পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদেরকে ভাবতে হবে ডায়াবেটিক পেশেন্ট, তার পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, ওকে, কিন্তু তার থাইরয়েড ডিসফাংশনও থাকতে পারে, তার কিডনি ডিজিজও হতে পারে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে, ডিহাইড্রেশনও থাকতে পারে। তো সবটাই আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে। সবচেয়ে বেশি সম্ভাব্য পেরিফেরাল নিউরোপ্যাথি, কিন্তু অন্যান্যগুলো হতে পারে, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। হাউ উড ইউ ম্যানেজ দিস পেশেন্ট? এই ক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট টিংলিং সেন্সেশন থাকবে, তার সাথে সাথে আবার কাফ ক্রাম্পস হচ্ছে, তাহলে এই ধরনের পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করবো? ধরুন কাফ ক্রাম্পস হচ্ছে, টিংলিং সেন্সেশন আছে, তার মানে ডায়াবেটিক পেশেন্ট, তাহলে প্রপার গুড কন্ট্রোল অফ সুগার, গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস করতে হবে। ডায়াবেটিসকে একেবারে ফুল চেক করতে হবে। ওকে, এবার যদি বেশি মাত্রায় থাকে সুগার অতিরিক্ত, তার সাথে মাসেল ক্রাম্পস হচ্ছে, তখন এটাও হতে পারে যে আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টে যেটা আমরা করি, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস না দিয়ে ইনসুলিনে কনভার্ট করতে পারি পেশেন্টকে। ইনসুলিন দিতে হতে পারে। যদি ইনসুলিন দেওয়ার প্রয়োজন না পড়ে, যদি অল্প মাত্রায় থাকে, যদি আমরা ট্যাবলেটস দিয়ে কন্ট্রোল করে নিতে পারি, সেটাই করব, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে করব। এবারে তার সাথে সাথে আমাদেরকে প্রিগাবালিন উইথ মিথাইল কোবালামিন অথবা গাবাপেন্টিন উইথ মিথাইল কোবালামিন, যে সমস্ত কম্বিনেশন আছে এগুলোরও সাথে দিতে হবে, যাতে করে টিংলিং সেন্সেশন কমে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি এর সিম্পটম কমে যায়। ওকে, লাস্ট কেস নাম্বার 3। কেস নাম্বার 3 কি বলা আছে যে একজন 65 বছর বয়সের বৃদ্ধ বাবা ডায়াবেটিক্স মানে ডায়াবেটিস নিচ্ছে। ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে সেই সমস্ত ঔষধ যেগুলো গ্রহণ করলে প্রস্রাবের ক্ষরণ বা প্রস্রাবের উৎপাদনের মাত্রা বাড়ে এবং ব্লাড প্রেশার কমে, সেই ওষুধগুলোকে বলা হয় ডায়াবেটিক্স। যেমন আমরা জানি ফ্লুসেমাইড, টর্সেমাইড, তো এই জাতীয় ওষুধগুলো, হাইড্রোক্লোরোথায়াজাইড, তো এই ধরনের ওষুধগুলো হচ্ছে ডায়াবেটিক্স। ওকে, তো বলা হচ্ছে যে 65 বছর বয়সের একজন বৃদ্ধ বাবা যিনি ডায়াবেটিক্সের উপরে আছেন, ডায়াবেটিক্স দিচ্ছেন, প্রেজেন্টস উইথ রিকারেন্ট কাফ ক্রাম্পস। উনি আমাদের ক্লিনিকে এসেছেন এটা কমপ্লেন করার জন্য যে আমার বারবার পায়ের মাংসপেশিগুলোকে খিঁচ ধরা ব্যথা হচ্ছে, কি করব? হোয়াট ড্রাগ ইনডিউসড মেকানিজম কুড এক্সপ্লেইন দিস? আপনাদের জন্য প্রশ্ন এটা যে এখানে কোন ড্রাগ ইনডিউসড মেকানিজমের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। ডায়াবেটিক্স নেওয়ার জন্য, কোন ডায়াবেটিক্স নেওয়ার জন্য কাফ ক্রাম্পস হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, হোয়াট কারেক্টিভ স্টেপস উড ইউ টেক? এই ক্ষেত্রে আপনারা
কি কারেক্টিভ স্টেপস নেবেন, আপনি এখানে কি করবেন। ওকে, এই ধরনের পেশেন্টকে, যার ক্রাম্পস হচ্ছে, ডায়াবেটিক পেশেন্ট, আবার 65 বছর বয়স, ডায়াবেটিস নিচ্ছেন, তাহলে আপনাকে কি কারেকশন করতে হবে যাতে করে আপনার, যে ওনার তো একটা সমস্যার জন্য উনি ডায়াবেটিস নিচ্ছেন, হতে পারে ওনার ব্লাড প্রেশার হাই, হতে পারে ওনার কোনো কিডনি ডিজিজ আছে। ওকে, তো আমরা যে কারণের জন্য ওনাকে দিচ্ছি ডায়াবেটিক্স, সেটা কারণটাও আবার মাথায় রাখতে হবে, আবার ক্রাম্পস যেন না হয় সেটাও মাথায় রাখতে হবে। আমাদের কাছে নিয়ে এসে সমস্যা ক্রাম্পস, কারণ ডায়াবেটিস উনি আগে থেকে নিচ্ছেন, আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছে যে উনি ক্রাম্পস হচ্ছে পায়, তার মানে কোন একটা ডিজিজ অলরেডি পেছনে আছে, তার সাথে সাথে আবার ক্রাম্পস। তো আমাদেরকে এখানে এমন ভাবে কালেকশন করতে হবে যাতে ক্রাম্পস না হয়, কিন্তু আগে যে রোগটা ট্রিটমেন্ট চলছিল সেই ট্রিটমেন্টে যেন অব্যাহত থাকে। নাম্বার 3, হাউ ক্যান ফিউচার এপিসোডস বি প্রিভেন্টেড, যাতে করে মানে এর পরবর্তীকালে আমার ক্লিনিক থেকে যখন পেশেন্ট চলে যাবে বাড়ি থেকে আবার ক্রাম্পস, তাহলে কি হলো, তাহলে কোনো লাভ হলো না। তো সেইভাবে আমাদেরকে ঔষধ প্রয়োগ করতে হবে, সেইভাবে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, যাতে করে বাড়িতে গিয়ে পেশেন্ট আবার ক্রাম্পসের সম্মুখীন না হয়। তার মানে আবার সেইভাবে ট্রিটমেন্ট প্ল্যানটাকে সাজাতে হবে। তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে এই 3টে প্রশ্নের উত্তর হিসেবে আপনারা কি কি ট্রিটমেন্ট প্ল্যান ভাববেন। ওকে, সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম।